বিকেলের দিকে মাহাদ এসেছে তার ফ্যাশন হাউজে। ড্রিম ফ্যাশন হাউস। সিঙ্গিং ক্যারিয়ারের বাইরে সে এই ফ্যাশন হাউসটা ওপেন করেছে। এই অনুপ্রেরণাটা সে তার বাবার কাছ থেকে পেয়েছে। মাহাদের বাবা আমজাদ রহমান ছিলেন একজন ব্যবসায়ী। পূর্বপুরুষ থেকেই তারা বহু সম্পদের মালিক। বংশপরম্পরায় তাদের এই কাপড়ের ব্যবসা চলে আসছে বহুদিন ধরে। তাদের এই কাপড়ের ব্যবসায়ের গোড়াপত্তন রাজশাহীতে হলেও আমজাদ রহমান এটি ঢাকায় শিফট করে নিয়েছেন। তাই ব্যবসায়ের কাজে তাকে ঢাকা টু রাজশাহী ভালোই দৌড়াদৌড়ি করতে হতো। কারণ তার মা শামসুন্নাহার বেগম কিছুতেই স্বামীর বাড়ি ছেড়ে ঢাকায় আসতে রাজি ছিলেন না। তাই তো তিনি তার পরিবারকে রাজশাহী রেখে বারবার ঢাকায় আসতে হতো। ঢাকায় ব্যবসা শুরু করার কয়েক বছর পর তিনি এখানে বিশাল বড় ফ্ল্যাট কিনে নিয়েছেন। সেখানেই তিনি থাকতেন। মাঝে মাঝে বউ বাচ্চা নিয়ে ও সময় কাটাতেন। লেখাপড়া শেষ করে মাহাদ সিনগিং ক্যারিয়ারের পাশাপাশি তাই ফ্যাশন হাউসটি ওপেন করেছে। তার এই ফ্যাশন হাউজে বেশ নামিদামি ফ্যাশন ডিজাইনাররা নিয়োজিত আছে। তবে তাদের মধ্যে মিস লুবনা আফরোজ এই হাউজের হেড। লুবনার সাথে তোর সম্পর্কটাও বেশ ভালো। মূলত তার সকল ড্রেস লাবনাই ডিজাইন করে থাকে। গত 3 মাস সে দেশে ছিল না। তাই সকল দায়িত্ব মিস লুবনার উপরে ছিল। খুব সততা ও নিষ্ঠার সাথে তিনি তার দায়িত্ব পালন করে থাকে। মাহাদের নেক্সট মিউজিক ভিডিওর শ্যুটের জন্য লুবনা ড্রেস ডিজাইন করেছেন। তাই সে ট্রায়াল রুমে এখন সেগুলোই ট্রাই করবে বলে ওয়েট করছে। লুবনার অ্যাসিস্ট্যান্ট গেছে ড্রেসগুলো আনতে। আয়নার সামনে দাঁড়িয়ে সে হাত দিয়েই নিজের চুল ব্রাশ করছে। আসলে মিডিয়া জগতে নিজেকে অলওয়েজ গুছিয়ে রাখতে হয়। তবে মিডিয়া জগতে তার ইমেজ খুব একটা ভালো সেটা বলা যায় না। প্রায়শই অতিমাত্রায় ড্রিঙ্ক করে সাংবাদিকদের সাথে বাজে ব্যবহারের রেকর্ড রয়েছে তার। ভীষণ অ্যারোগান্ট নামেও পরিচিত সে। তবে এসবে তার কিছুই আসে যায় না। কারণ তার হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে। তার গাওয়া প্রতিটা গান সুপারহিট হয়। হঠাৎ লুবনা বলে উঠল, মাহাদ একটু ওয়েট করো, আমার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়েছি, তোমার ড্রেসগুলো এখনই চলে আসবে। আরে ব্যাপার না, আমি আছি। তোমার শ্যুট শুরু হবে কবে থেকে? কাল থেকে। বাসার সবাই কেমন আছে? ভালো, একদিন বাসায় আসো। দাদি তোমার কথা বলছিল। আরে তুমি তো জানোই কাজে কত প্রেসার। একদমই সময় করে উঠতে পারি না। তবে একদিন অবশ্যই আমি যাব ম্যাডামের সাথে দেখা করতে। হঠাৎ শব্দ পেয়ে সে পেছনে ঘুরে তাকাল। একটা মেয়ে টেবিলে কিছু বক্স রাখছে। মেয়েটার সাথে চোখাচোখি হতেই মাহাদ স্তব্ধ হয়ে গেল। সে কি ঠিক দেখছে? সত্যি কি দৃশ্য তার সামনে দাঁড়িয়ে আছে? মাহাদ যেন চোখের পলক ফেলতেও ভুলে গেছে। আজ ঠিক 4 বছর পর এই মুখটা দেখতে পেল। মেয়েটার চুলগুলো অনেক বড় হয়ে গেছে। আগে ছিল পিঠ অবধি, আর এখন কোমর অবধি পৌঁছেছে। সেই পিচ্চিটা আর পিচ্চি নেই। কিশোরী বয়সে ছেড়ে যৌবনে পা দিয়েছে। তার চেহারায় অন্যরকম গ্লেজ। নিশ্চয়ই এটা সব যুবতী মেয়েদের মধ্যেই দেখা যায়। পিচ্চিকালে তো শুধু কিউট ছিল, ভীষণ কিউট। সময় কি মানুষকে আসলেই এতটা বদলে দেয়? মাহাদকে এখানে দেখে দৃশ্য ভীষণ অবাক হল। মাহাদ এখানে কি করছে? তার মানে কি মাহাদ এই ফ্যাশন হাউজের মালিক? দৃশ্য যেন আর কিছুই ভাবতে পারল না। মাহাদকে এভাবেই দৃশ্যের দিকে তাকিয়ে থাকতে দেখে লুবনা বলল, মাহাদ ও আমার অ্যাসিস্ট্যান্ট নূরপা জাহান দৃশ্য। গত মাসে জয়েন করেছে ও। কথাটা বলেই তিনি দৃশ্যের দিকে চোখ গরম করে তাকালেন। দৃশ্য প্রথমে এর কারণ বুঝতেই না পারলেও পরে ব্যাপারটা ধরতে পেরে বলল,
আসসালামু আলাইকুম স্যার। মাহাদ এখনো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে দৃশ্যের দিকে। লুবনার ডাকে সে বাস্তবে ফিরল, তবে সালামের জবাব দিল কিনা সেটা বোঝা গেল না। গাড়ি ড্রাইভ করছে মাহাদ। সামনের রাস্তাটা বারবার ঝাপসা হয়ে আসছে। ভীষণ অস্থিরতা কাজ করছে তারা মাঝে। সবকিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করছে। প্রথম দিন ওই বাচ্চা মেয়েটার কাদো কাদো চেহারা দেখেই মাহাদ তার মায় পড়ে গেছিল। যদিও সে পড়ে বুঝতে পেরেছিল সেটা ছিল নেকা কান্না। কারো নেকা কান্না এতটা মায়াবী হতে পারে সেটা মাহাদ সেদিন প্রথম জেনেছিল। তারপর থেকেই সে দৃশ্যকে চোখে চোখে রেখেছে। মেয়েটাকে দেখে কেমন যেন আলাদা অনুভূতি হয়। সেদিন দৃশ্যের সাথে কথা বলে বুঝতে পেরেছিল মেয়েটা ভীষণ দুষ্ট। তবে ক্লাস 8-এ পড়ে শুনে তার মনটা একটু খারাপ হয়েছিল। মেয়েটা আসলেই পিচ্চি। সেদিন কলেজ থেকে যাওয়ার পথে দূর থেকে দৃশ্যকে দেখে সে দৌড়ে তার কাছে গেল। পিচ্চিটা কি নিজের একটু খেয়াল রাখতে পারে না? এসব বিষয়ে মেয়েরা অনেক সতর্ক হয়। কিন্তু এই মেয়েকে দেখো, তার তো দিন দুনিয়ার খবর নাই। সে দ্রুত তার শার্টটা খুলে দৃশ্যর কোমরে বেঁধে দিয়েছিল। সেই সময়টাতে দৃশ্যর চেহারা দেখার মতো ছিল। অতি দুষ্ট মেয়েটাও কেমন লজ্জা পেয়ে গেছিল। আল্লাহ বাঁচিয়েছে সেদিন সে শার্টের নিচে একটা টি শার্ট পরেছিল, না হলে খালি গায়ে বাসায় ফিরতে হতো। তবে বাসায় ফিরে যে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তা কিন্তু নয়। বাসায় ঢুকতেই তাকে দেখে তার মা কপাল কুঁচকে বললেন, মাহাদ তোর শার্ট কই? সে কি বলবে কিছু ভেবে পাচ্ছিল না। আমতা আমতা করে বলল, মা মাঠে খেলেছিলাম তো তাই ধুলো লেগে নোংরা হয়ে গেছে। ব্যাগে ভরে নিয়ে এসেছি, একটু পর ওয়াশিং মেশিনে দিয়ে দিব। ও আচ্ছা মাহিম কই দেখতো? সারাটা দিন বাইরে টোটো করে ঘুরে বেড়ায়, লেখাপড়ার কোনো খবর নাই। এখন ক্লাস 10-এ উঠছে, কয়েকদিন পর এসএসসি পরীক্ষা হবে, তার কোনো খবর আছে? ভাইয়াকে কিছু বলতে পারিস না? তুমি চিন্তা করো না মা, আমি দেখছি ও কোথায় গেছে। পরে যা, আগে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। হু। স্কুলে এসে ক্লাসে ঢুকতেই দৃশ্য মেজাজ গরম হল। মিম আর মাহি তাদের বেঞ্চে বসে আছে। এই মিম আর মাহিকে দৃশ্যর বন্ধুমহল একদমই পছন্দ করে না। এই দুইটা মেয়ের কিসের এত অহংকার সেটাই তো অদৃশ্য বুঝতে পারে না। সব সময় তাদের সাথে লাগতে আসে। দৃশ্য বেঞ্চের সামনে এসে বলল, তুই আমাদের বেঞ্চে বসলি কেন? মিমি ভাবলেশহীনভাবে জবাব দিল, আমাদের ইচ্ছা হয়েছে তাই। প্রতিদিন আমরা এখানে বসি, তোরা অন্য বেঞ্চে যা। বেঞ্চে কি কারো নাম লেখা আছে? দৃশ্য বিরক্ত হয়ে বলল, অবশ্যই আছে, ব্যাগ সরিয়ে দেখ, নিচে আমাদের নাম লেখা আছে। আমরা আগে এসেছি, তাই আমরা এইখানে বসব। দৃশ্যর এবার ভীষণ রাগ হচ্ছে। সবসময় তারা 4 বান্ধবী এইখানে বসে। আসলে ক্লাসের সবাই নিজেদের জায়গা দখল করে নিয়েছে। সবাই প্রতিদিন এক নিয়মেই বসে। দৃশ্য আর তার বান্ধবীরা এই শেষের বেঞ্চটি দখল করেছে। আসলে এই সবকয়টা নম্বর 1 ফাঁকিবাজ। পেছনের বেঞ্চে বসে বসে আড্ডা দেওয়া যায়, ঘুমানো যায়, তাই এইটা তারা দখল করে আছে। কিন্তু আজ হঠাৎ করেই এই মিম বাগড়া দিয়ে বসল। নাবিলা বুঝতে পারল এইবার দৃশ্য মারামারিও করতে পারে। তাই দৃশ্যকে সেখান থেকে নিয়ে আসল আর বলল, আরে মাথা ঠান্ডা কর, দেখলি কেমন বেয়াদব? ওকে যদি এটা শিক্ষা না দেই তো আমার নাম দৃশ্য না। মৌ বলল, দৃশ্য একদম ঠিক বলছে, এই ফাজিল মেয়েরে একটা শিক্ষা দেওয়া উচিত। সায়মা চোখ কুঁচকে বলল,
এই দৃশ্য তোর মাথায় নিশ্চয়ই কোনো শয়তানি বুদ্ধি আসছে তাই না? দৃশ্য মুচকি হেসে বলল, টিফিন আওয়ারে পড়ে এদের দেখাবো মজা। সেদিন টিফিন আওয়ারের পর মিম আর মাহি বেঞ্চে বসে গল্প করছিল। হঠাৎ খেয়াল করল তারা বসা থেকে উঠতে পারছে না। খুব জোর করে উঠে দেখল সারা বেঞ্চে চুইংগাম দিয়ে ভরা। চুইংগাম তাদের জামায় লেগে একদম একাকার অবস্থা। ক্লাসের সব মেয়েরা তাদের দুজনকে দেখে হাসাহাসি করতে লাগল। দৃশ্য তো পারে না হাসতে হাসতে শুয়ে পড়ে। পুরো বিষয়টাই মাহাদ খেয়াল করেছে। এই পিচ্চির মাথায় কি সারাদিন দুষ্টুমি ঘুরে? প্রতিদিনই কোনো না কোনো ফাইজলামি সে করবেই। তবে দৃশ্যর এই চঞ্চলতা মাহাদকে ভীষণ আকৃষ্ট করে। এতদিনে তার বন্ধুরা বুঝে গেছে মাহাদ কোনোভাবে এই পিচ্চিটার উপর দুর্বল হয়ে পড়ছে। রাতে টেবিলে বসে মনোযোগ সহকারে পড়াশোনা করছে দৃশ্য। কারণ কিছুক্ষণ আগেই তার বাবা তার রুমের পাশ দিয়ে চলাফেরা করছিল। এই একজন মানুষকে সে জমের মতো ভয় পায়। ছোটবেলা থেকে দেখে এসেছে তার বাবা ভীষণ গম্ভীর একজন মানুষ। সাথে এটা বুঝতে পেরেছে তার বাবা ভীষণ বদরাগীও বটে। এইসব কারণেই হয়তো ছোটবেলা থেকেই বাবার সাথে তেমন একটা সখ্যতা গড়ে ওঠেনি। হঠাৎ তার ফোনে নোটিফিকেশন লাইট জ্বলে উঠল। মোবাইলটা চেক করতেই সে ভীষণ অবাক হল। একটা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। আইডিটা আর কারো নয়, মাহাদের। সামিন ইয়াসার মাহাদ। এই মানুষটার আইডিটা তো সে অনেকবার খুঁজেছে, কিন্তু পুরো নাম না জানার কারণে কখনোই খুঁজে পায়নি। আর সেই মানুষটা কিনা তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। সে দ্রুত মাহাদের প্রোফাইলটা ওপেন করে। প্রোফাইল পিকটা দেখে মনে হয় সে ছোটখাটো একটা ক্রাশ খেল। একটা বাইকে হেলান দিয়ে শার্টের হাত ফোল্ড করছে, চোখে কালো সানগ্লাস। ধীরে ধীরে সে মাহাদের প্রোফাইলের সবগুলো ছবি দেখতে থাকল। বিভিন্ন পোজে প্রায় কয়েক হাজার ছবি রয়েছে তার প্রোফাইলে। দৃশ্য প্রত্যেকটা ছবি খুব মনোযোগ সহকারে দেখছে। ভাইয়াটাকে ভীষণ কিউট লাগে তার। পুরো প্রোফাইল ঘেটে মোবাইলটা সাইডে রেখে ঘুমিয়ে পড়ল। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করল না। কেউ রিকোয়েস্ট পাঠালে অ্যাকসেপ্ট করতে হবে এমন তো কোনো কথা নেই। পরদিন সকালে স্কুলে প্রথম 2টা ক্লাস করার পর সে ওয়াশরুমের দিকে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে করিডোরে আসতেই পেছনে থেকে কেউ একজন পিচ্চি বলে ডাকল। পিছনে ঘুরতেই দেখতে পেল মাহাদ দাঁড়িয়ে। এক হাত প্যান্টের পকেটে রেখে আরেক দিয়ে সামনের চুলগুলি ব্রাশ করতে করতে তার দিকে আসছে। ঈশস, এই ভাইয়াটা এত হ্যান্ডসাম কেন? পুরাই কিউটের ডিব্বা। মাহাদ তার কাছে আসতেই দৃশ্য বলল, আমাকে ডেকেছেন ভাইয়া? এই ভাইয়া ডাকটা মাহাদের মোটেও পছন্দ হল না। তবুও বলল, তোমাকে ডেকেছি। এখানে তো আর কেউ নেই। দৃশ্য আশেপাশে একবার চোখ বুলিয়ে নিল, আসলেই কেউ নেই। সে এবার বলল, কিন্তু আমার নাম তো পিচ্চি না, আমার নাম দৃশ্য। সে তুমি দৃশ্য হওয়া বা অদৃশ্য, তোমাকে তো আমি পিচ্চি ডাকব। আমি মোটেও পিচ্চি না। সঠিক সময়ে বিয়ে হলে এতদিনে একটা বাচ্চা হয়ে যেত। দৃশ্যের কথা শুনে মাহাদের ভীষণ হাসি পাচ্ছে। সে মুচকি হেসে বলল, তাই নাকি? বলো কি? তা নয়তো কি? আমাদের পাশের বাসা রাখির তো আমার সমান বয়স। গত বছরের বিয়ে হয়েছে আর কিছুদিন আগে ওর একটা ছোট বেবি হয়েছে। তাহলে বলুন আমি পিচ্চি কি করে হলাম? মাহাদ মনে মনে হাসছে। তার মন দখল করে নেওয়া এই পিচ্চিটা আসলেই ভীষণ অবুঝ। তা না হলে এমনভাবে এই কথাগুলো বলতে পারত না। মাহাদ এবার বলে উঠল, আমার শার্ট কই? দৃশ্য ইনোসেন্ট ফেস নিয়ে বলল, আপনার শার্ট আপনার গায়ে। আমি এই শার্টের কথা বলছি না।
ওই দিন যে তোমার উপকার করার জন্য শার্ট দিলাম তুমি তো সেটা নিয়ে চম্পট হয়ে গেছো। দৃশ্য ভাবছে কিভাবে বলবে যে আপনার শার্ট তো আর শার্ট নেই। সে মাহাদের শার্টের সাথে নিজের গোলাপি ওড়না ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়েছে। ফলে সাদা শার্ট হয়ে গেছে গোলাপি। সেদিন টেবিলে বসে বারান্দায় উড়ন্ত এই শার্টটা দেখেই ভাবছিল কিভাবে মাহাদকে এই কথাটা বলবে। সে বলল, আসলে ভাইয়া আপনার শার্টটা তো অনেক পুরনো হয়ে গেছিল। তবুও আমি খুব সুন্দর করে ধুয়ে রোদে দিয়ে রেখেছিলাম। কিন্তু আপনার সেই পুরনো জীর্ণ শীর্ণ শার্টটা আমার আম্মু নেকড়া ভেবে ঘর মোছার কাজে লাগিয়ে দিয়েছে। মাহাদ মনে হয় আকাশ থেকে পড়ল। পুরনো শার্ট মানে ওইটা ছিল তার নতুন শার্ট। বিরক্তি নিয়ে বলল, ওইটা মোটেও পুরনো শার্ট ছিল না। আপনার কি মনে হচ্ছে আমি মিথ্যা বলছি? ঠিক আছে, কালকে আমি সেটা আবার ধুয়ে আপনার জন্য নিয়ে আসব, ওকে ভাইয়া? মাহাদের এবার প্রচণ্ড রাগ হচ্ছে। সে কিছুটা রেগে বলল, তোমার কি মনে হয় ওই ঘর মোছা শার্ট আমি আবার পরব? তাহলে কি করব ভাইয়া? তোমাকে তো শাস্তি দেওয়া উচিত। দৃশ্য মনে মনে একটু ভয় পেলেও সেটা প্রকাশ করল না। সে বলল, কি শাস্তি? সেটা এখন না পড়ে বলবো। বাসায় গিয়ে সোজা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবা, মেসেঞ্জারে তোমাকে তোমার শাস্তির কথা বলবো। ঠিক আছে ভাইয়া, যাও ক্লাসে যাও। দৃশ্য মনে মনে মাহাতকে কয়েকটা গালি দিল। ঈষৎ শখ কত আসছে আমাকে শাস্তি দিতে। আপনার তো আমি পড়ে ক্লাস নেব। দৃশ্য সেখান থেকে সোজা ক্লাসে চলে আসল। নাইট ক্লাবের একপাশের টেবিলে বসে ড্রিঙ্কস করছে মাহাদ। তার সাথে বসে আছে জয়। জয় বারবার মাহাদকে বেশি ড্রিঙ্ক করতে মানা করছে। কাল আরেকটা গানের রেকর্ডিং আছে। আর যদি বেশি ড্রিঙ্ক করে ফেলে তাহলে এটার হ্যাংওভারটা কাল পর্যন্ত রয়ে যাবে। আজ বেশ কিছুদিন পর সে মাহাদের সাথে দেখা করেছে। বেশ কয়েক বছর ধরে মাহাদ অ্যালকোহলিক হয়ে উঠেছে। তবে আজ বোধহয় একটু বেশি করছে। কারণটা ঠিক জয় ধরতে পারছে না। জয় একবার ক্লাবের আশেপাশে চোখ বোলাল। কিছুটা দূরে মহাদেবের অ্যাসিস্ট্যান্ট রবিন দাঁড়িয়ে আছে। আশেপাশের বেশ কিছু সেলিব্রিটিদের দেখা যাচ্ছে। এই ক্লাবে মূলত সেলিব্রিটিদের আনাগোনা বেশি হয়ে থাকে। বেচারা জয় অলরেডি কয়েক পেক গিলে ফেলেছে। এর চাইতে বেশি খেলে বাসায় পৌঁছাতে পারবে না। কিন্তু মাহাদ টোটালি ড্রাঙ্ক হয়ে বসে আছে। জয় কিছুটা বিরক্ত নিয়ে মাহাদকে বলল, মাহাদ আর ড্রিঙ্ক করিস না। কি হয়েছে বলতো? আজ মনে হচ্ছে মুড ভীষণ খারাপ। আজ কতগুলো বছর পর ওকে দেখেছিস জানিস? 4 বছর পর। জয় কিছুই বুঝতে পারছে না। তাই বলল, কাকে দেখেছিস? দৃশ্য। জয় অবাক হয়ে মাহাদের দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে কি বলা উচিত তা সে বুঝতে পারছে না। সে বলল, দৃশ্য। কোথায় দেখেছিস ওকে? ও ঢাকায়? হ্যাঁ ঢাকায়। ও আমার ফ্যাশন হাউজের জব করে। জয় এবার বিস্ময় নিয়ে মাহাদের দিকে তাকাল। ভীষণ খারাপ লাগছে তার এই বন্ধুটার জন্য। বহু কষ্টে তো নিজেকে কিছুটা সামলে নিয়েছিল, কিন্তু এবার? আজ অফিস থেকে ফিরে দৃশ্য আর রুম থেকে বের হয়নি। মনটা ভীষণ বিক্ষিপ্ত হয়ে আছে। তাই শেষমেশ ওই মানুষটার ফ্যাশন হাউজে জবটা পেল। সে চাইলেই আর এই জবটা ছাড়তে পারবে না। ঢাকা শহরে একটা চাকরি পাওয়ার সোনার হরিণ পাওয়া একই কথা। সে চাকরিটা পাওয়ার পর আগের সব টিউশনি ছেড়ে দিয়েছে। কয়েকদিন পর 3rd ইয়ার ফাইনাল পরীক্ষা তার। কলেজে অলরেডি তার অনেক দিনের বেতন ডিউ পড়ে আছে। পুরো টাকাটা না দিলে পরীক্ষায় বসতে দিবে না।
তাছাড়া সে প্রতিদিন ক্লাস করতে পারে না। লতা আপু এখনো তার কাছ থেকে অনেকগুলো টাকা পাবে। এই মাসে বেতন পেয়ে কিছুটা দিতে পেরেছে। লতা আপু নিজের থেকে চাইবে না, কিন্তু নিজের কাছেই ভীষণ খারাপ লাগে। সে মানুষটা তো বহু কষ্টে ঢাকা শহরে টিকে আছে নিজের ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। আর কিছুই ভাবতে পারছে না দৃশ্য। এই মুহূর্তে চাকরি ছোড়াটা তার জন্য প্রায় অসম্ভব। দৃশ্য বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে একভাবে তাকিয়ে আছে। তার লাইফের সবকিছু এত কমপ্লিকেটেড কেন? সে তো ৮-১০টা মেয়ের মতোই একটা স্বাভাবিক জীবন চেয়েছিল। সেদিন স্কুল থেকে ফিরে এসে মাহাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছিল। তার কিছুক্ষণ পরে মাহাদের এসএমএস আসল। কি করো পিচ্ছি? কিছু না ভাইয়া। ইসস। এই ভাইয়া ডাকটা মাহাদ কিছুতেই সহ্য করতে পারে না। পৃথিবীর সব মেয়েকে সে বোন বানাতে রাজি আছে, কিন্তু এই পিচ্ছিকে না। কিছু ভেবে সে বলল, তোমার ফ্রেন্ড লিস্টে এত ছেলে কেন? দৃশ্য কিছুটা অবাক হল। এই লোক তার ফ্রেন্ড লিস্ট চেক করে ফেলেছে? এত ছেলে মানে? সবাই তো আমার ভাইয়া হয়। এই তোমার কত ভাইয়া লাগে? তোমার কি নিজের ভাই নেই যে জগতের সব ছেলেদের ভাই বানিয়ে ঘুরে ফিরছ? আমার ভাই আছে তো আপনার সাথে পড়ে, তবে অন্য কলেজে। আর এই জগতের সব ছেলেই আমার ভাই, বুঝলেন? মাহাদ কিছুটা বিরক্ত নিয়ে লিখল, আজকে রাতের মধ্যে ওইসব ভাইয়াগুলো ডিলিট করবা। কেন? আমি বলেছি তাই। ওকে। মাহাদ মনে মনে খুশি হল। যাক, পিচ্ছিটা বেশি প্রশ্ন না করে কাজটা করবে বলল। খুশি মনে সে ডিনার করতে চলে গেল। আজ মাহাদের বাবা আমজাদ রহমান বাসায় এসেছেন। তিনি ভীষণ রসিক মানুষ। ছেলেদের সাথে তার বন্ধুসুলভ সম্পর্ক। মাহাদকে টেবিলে আসতে দেখেই বললেন, এই যে আমার রাজপুত্র, এতক্ষণ লাগে আসতে? মাহাদ মুচকি হেসে বলল, এই তো বাবা এসে পড়েছি। তা আমার ছোট রাজপুত্র কই? মাহাদের দাদি বলল, তোর ছোট পোলা কি বাসায় থাকে? সারাদিন বাইরে টইটই করে ঘুরে বেড়ায়। আমজাদ রহমান মুচকি হেসে বললেন, মা, এখনই তো বয়স, একটু ঘোরাফেরা করার, বড় হলে কত দায়িত্ব মাথায় চলে আসে। হ্যাঁ, তোর লাইফে ছেলে দুইটা মাথা নষ্ট হয়ে যাচ্ছে। একটা তো গান বাজনা নিয়ে পড়ে আছে, আর অন্যটা টি টি করে ঘুরে বেড়ায়। দাদির কথার মাঝে মাহিম বাসায় ঢুকল। বেসিন থেকে হাত ধুয়ে টেবিলে বসে পড়ল। দাদি রেগে মাহিমকে বলল, সারাদিন তোর বাইরে কি? আর এসে পরিষ্কার না হয়েই হাত ধুয়ে খেতে বসে পড়লি? মাহিম হেসে বলল, কিউটি বেবি, তোমাকে না রাগলে অনেক কিউট লাগে। দাদা নিশ্চয়ই তোমার এই কিউটনেসের প্রেমে পড়েছিল। নাতির এই লাগামহীন কথা শুনে শামসুন্নাহার বেগম কিছুটা লজ্জা পেলেন। এই মাহিমটা হয়েছে ভীষণ দুষ্ট। আমজাদ রহমান হেসে বললেন, ছোট রাজপুত্র, আপনার নামে কিন্তু অনেক বিচার পেয়েছি। আমার নামে বিচার কে দিল? নিশ্চয়ই আমার কিউটি দাদি। শামসুন্নাহার বেগম এবার কিছুটা ভয় পেলেন। না জানি আবার কোনো লজ্জায় ফেলে তার এই ছোট নাতি। তিনি দ্রুত খাওয়া শেষ করে রুমের দিকে চলে গেলেন। দাদির কাণ্ড দেখে তারা তিন বাবা ছেলে হাসতে লাগল। মাহাদের মা আখি রহমান এবার বলে উঠলেন, তোমাদের বাপ ছেলেদের কি লজ্জা নেই? বয়স্ক মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় তোমরা কি জানো না? তুমি ছেলেদের তো শাসন করো না। আদরে আদরে দুইটাকে বাদর বানাচ্ছ। মাহাদ মাকে কিছুটা হাঁক করে বলল, আমি মোটেও বাদর না। বাদর তো তোমার ছোট ছেলে। মাহিম চোখ মুখ কুঁচকে বলল, বাবা দেখলে ভাই আমাকে বাদর বলছে।
তুমি ছাড়া তো আর কেউই আমাকে ভালোবাসে না। তোকে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি তাই। দুই ভাইয়ের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে ভেবে বাবা দুজনকেই থামিয়ে দিল। ডিনার শেষ করে রুমে এসে ফোন হাতে নিল। কিছুক্ষণ পর দেখল মাহাদকে দৃশ্য আনফ্রেন্ড করে দিয়েছে। এটা দেখে তো মাহাদ প্রচণ্ড পরিমাণে রেগে গেল। প্রচণ্ড রাগ নিয়ে এসে দৃশ্য নাম্বারে কল দিল। দৃশ্যর আইডির সাথে সাথে ওর নাম্বারটা ও সে কালেক্ট করে নিয়েছে। ততক্ষণে দৃশ্য ঘুমে কাদা কাদা হয়ে গেছে। দুইবার রিং হওয়ার পর ঘুম ঘুম কণ্ঠে ফোনটা রিসিভ করল। হ্যালো, কে বলছেন? এত রাতে কাউকে ফোন করা কোনো ম্যানার্সের মধ্যে পড়ে? মাহাদের সব রাগ যেন মুহূর্তেই পানি হয়ে গেল। পিচ্চিটার এই ঘুম কণ্ঠটা মাহাদের মনে সুখ অনুভূতি ঘটাল। কয়েক মুহূর্ত পর ফোন করার আসল কারণটা মনে করে কিছুটা ধমকের সুরে বলে উঠল, তুমি আমাকে আনফ্রেন্ড করেছ কেন? আরে ব্যাটা, তুই আমার কোনো কালের ফ্রেন্ড যে তোরে আনফ্রেন্ড করব? মাহাদ কিছুটা রেগে বলল, তোমাদের সাহস কম না তুমি আমাকে তুই করে বলছ? কষিয়ে কানের নিচে একটা দিলে বাদরামি বের হয়ে যাবে। দৃশ্য এবার কিছুটা থতমত খেয়ে গেল। মুহূর্তেই সে ঘুমের রাজ্য থেকে বেরিয়ে আসল আর বলল, কে ভাই আপনি, সমস্যা কি? আমি মাহাদ, এবার বুঝতে পারছ? দৃশ্য যেন আকাশ থেকে পড়ল। এই লোক তার নাম্বার পেয়েছে কিভাবে? আপনি আমার নাম্বার পেলেন কোথায়? এটা কোনো ব্যাপার নাকি? যেটা জিজ্ঞেস করছি তার আনসার দাও, আমাকে আনফ্রেন্ড কেন করেছ? আপনি না বললেন ওই সব ভাইয়াগুলোকে আনফ্রেন্ড করে দিতে? আপনিও তো সে ভাইদের মধ্যেই পড়েন, তাই আপনাকে আনফ্রেন্ড করেছি। মাহাদের নিজের গালে নিজেকে কষিয়ে থাপ্পড় মারতে মন চাইছে। পিচ্চিটা কি না বুঝে এমন করছে নাকি ইচ্ছে করে তাকে জব্দ করার চেষ্টা করছে? তোমার ওই সব ভাইয়াগুলোর মধ্যে আমি পড়ি? আমি আবার রিকোয়েস্ট পাঠাচ্ছি, এখনই একসেপ্ট করবে, বেশি পাকামো করতে হবে না। ওকে, আমার অনেক ঘুম পাচ্ছে ভাইয়া বাই। ওকে, ঘুমিয়ে পড়ো বাই। দৃশ্য মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, এই ব্যাটা শাস্তির কথা ভুলে গেছে, এটাই অনেক বেশি। দৃশ্য মুচকি হেসে ঘুমিয়ে পড়ল। পরদিন স্কুল মাঠে দেখা হল মাহাদের সাথে। চার বান্ধবী মিলে মাঠে বসে আড্ডা দিচ্ছে আর আইসক্রিম খাচ্ছে। কিছুক্ষণ আগে মাহাদ তাদের জন্য আইসক্রিম পাঠিয়েছে। আইসক্রিমের জন্য তাকে কি বোকাটাই না বানিয়েছিল একদিন, তাই আজ নিজের থেকে আইসক্রিম পাঠিয়েছে দৃশ্য জন্য। চার বন্ধুবি মনের খুশিতে আইসক্রিম খাচ্ছে। সায়মা হেসে বলল, আমার মনে হয় মাহাদ ভাইয়া আমাদের দৃশ্যর উপর ক্রাশ খেয়েছে। মৌ বলল, আমারও তাই মনে হয়। আগে তো মাহাদ ভাইকে কলেজে দেখাই যেত না, কিন্তু এখন প্রতিদিন আসে। দৃশ্য বিরক্তি নিয়ে বলল, ফালতু কথা কম বল, আমাকে দেখে ক্রাশ খাওয়ার কি আছে? তবে এ ভাইয়াটা দেখতে অনেক কিউট, আবার আমাদের আইসক্রিম খাওয়াচ্ছে। ক্রাশ খাওয়ার জায়গার প্রতিদিন আইসক্রিম খাওয়াইলে আমি হ্যাপি। জানিস আমারা এখন ফেসবুক ফ্রেন্ড। নাবিলা ভীতু গলায় বলল, দেখিস ফাহিম ভাই যেন আবার না জানে, না হলে কিন্তু আমাদের খবর আছে। দৃশ্য হেসে বলল, তুই এত ভীতু হলি কিভাবে? ফাহিম ভাইকে দেখলেই আমার হাত পা কাঁপে। কেমন গুন্ডা গুন্ডা ভাব। তুই আমার ভাইকে গুন্ডা বললি? দাঁড়া, তোর খবর আছে। কেন ভুলে গেছিস, একটা ছেলে তোর পিছনে 2 দিন ঘুরছিল বলে ফাহিম ভাই কি রামধোলাই না দিয়েছিল। এরপর থেকে ভাইকে দেখলে আমার ভয় লাগে। চিন্তা করছিস কেন আমি কি মাহাদ ভাইয়ার সাথে প্রেম করতেছি নাকি? মৌ হেসে বলল, করলে কিন্তু খারাপ হবে না, তোদের দুজনকে ভালোই মানাবে।
আর মাহাদ ভাইয়া যেই কিউট, তোর বাসায় সবাই দেখলেই তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। মৌয়ের কথা শুনে দৃশ্য আর চোখে দূরে দাঁড়িয়ে থাকা মাহাদের দিকে তাকাল। বন্ধুর সাথে দাঁড়িয়ে কথা বলছে আর একটু পরপর দৃশ্যের দিকে তাকাচ্ছে। বেশ কয়দিন পর আজকাল মেসেঞ্জারে মাহাদের সাথে টুকটাক কথা হয় তার। অনেকটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে তাদের মাঝে। আর কলেজে আগের তুলনায় মাহাদকে বেশি দেখা যায়। দৃশ্য আর নাবিলা বিকেলে কোচিং যাচ্ছে। আতিক স্যারের কাছে ম্যাথ পড়তেই বিকেলের কোচিংয়ে যেতে হচ্ছে। হঠাৎ পেছনে থেকে কেউ একজন দৃশ্যকে ডেকে উঠল। পিছনে তাকিয়ে দেখতে পেল সাব্বির দাঁড়িয়ে। সাব্বির হল সেই ছেলে যাকে একদিন ফাহিম সেই ধোলানি দিয়েছিল। দৃশ্য সাব্বিরকে দেখে অনেকটা অবাক হল। সেদিনের পর সাব্বিরকে কখনোই দেখেনি। সাব্বির তার সামনে এসে দাঁড়িয়ে বলল, দৃশ্য, তোর সাথে আমার কিছু কথা আছে। দৃশ্য বিরক্তি নিয়ে বলল, দেখো সাব্বির ভাইয়া, তোমার সাথে আমার কোনো কথা নেই। আমি তোকে পছন্দ করি, প্লিজ তুই আমার কথাটা একটু বোঝো। দৃশ্যর এবার ভীষণ রাগ হচ্ছে। তাদের পাড়ার আরেকটা মেয়েকেও সাব্বির ডিস্টার্ব করে। এরকম একটা ছেলের সাথে কথা বলতে চায় না। তাছাড়া ফাহিম ভাইয়া জানলে কোচিংয়ে আসাটাই বন্ধ করে দিবে। তাই সে কোনো কথা না বলে সোজা কোচিংয়ে চলে গেল। রাতে দৃশ্য টেবিলে বসে পড়ছিল। আতিক স্যার এতগুলা হোমওয়ার্ক দিয়েছে, তাই করছিল। হঠাৎ তার মোবাইলটা বেজে উঠল। দেখলেও মাহাদ কল করেছে। ফোনটা রিসিভ করতেই মাহাদ বলল, কি করে পিচ্ছিটা? এই তো বসে আতিক স্যারের দেওয়া হোমওয়ার্ক করছিলাম। আল্লাহ জানে এই ব্যাটার আমার সাথে কোনো জনমের শত্রুতা। সারাক্ষণ আমাকে প্যারার উপরে রাখে। দৃশ্যর কথায় মাহাদ হেসে উঠল আর বলে উঠল, তোমার মতো বাদর মেয়ের জন্য আতিক স্যার যথেষ্ট। আপনি আমাকে বাদর বললেন? আমি কি বাদরামি করেছি? তুমি তো সারাক্ষণই বাদরামি করো। এত দুষ্টু বুদ্ধি তোমার মাথায় আসে কোথা থেকে? কি আমাকে দুষ্টু বললেন? ঠিক আছে, এই দুষ্টু মেয়ের সাথে কথা বলতে হবে না। কথাটা বলেই দৃশ্য ফোনটা কেটে দিল। মাহাদ বুঝতে পারল পিচ্ছিটা রাগ করেছে। দুবার কল করলেও পিচ্ছিটা ধরল না। আজ স্কুলে বসন্ত বরণ উৎসব। দিনটা বেশ ঘটা করে পালন করা হয় তাদের স্কুলে। সব মেয়েরা বাসন্তী কালার শাড়ি পরে স্কুলে আসে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই দিনটাতে। সকাল থেকেই দৃশ্য মায়ের আলমারিতে হামলা দিয়েছে। মায়ের বেশ কয়েকটা বাসন্তী শাড়ি থাকলেও সে কোনটা পরবে তা ঠিক করতে পারছ না। শেষে সে নাবিলাকে ধরে নিয়ে আসল। নাবিলা একটা হাতে ধরিয়ে বলল, এটাই পরতে। সবই ঠিক আছে, কিন্তু দৃশ্য শাড়ি খুব একটা ক্যারি করতে পারে না। কিন্তু সবাই আজ শাড়ি পরবে আর সে 3 পিস পরে গেলে নিজেকে এলিয়েন মনে হবে। তাই দুই বোন মিলে শাড়ি পরে বেরিয়ে পড়ল স্কুলে। স্কুলের মাঠে বিশাল বড় আয়োজন করা হয়েছে। একপাশে বিশাল বড় একটা স্টেজে করা হয়েছে। সম্ভবত সেখানে কোনো প্রোগ্রাম হবে। মাহাদকে আজ সকাল সকালেই আসতে হয়েছে স্কুলে। স্কুলের প্রোগ্রাম হবে, সেখানে মাহাদ গান গাইবে না তা তো হতে পারে না। তাই সে আগেই এসে কিছুটা রিহার্সেল করে নিল। আজ সে বাসন্তী রঙের একটা পাঞ্জাবি পরে এসেছে। তার মনটা কিছুটা ব্যাকুল হয়ে আছে পিচ্ছিটাকে দেখার জন্য। কাল তো বললাজ শাড়ি পরে আসবে। এই প্রথম সে পিচ্ছিটাকে শাড়ি পরা দেখবে। মনে মনে ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছে তার। সকাল থেকেই সে আর তার বন্ধুরা মিলে প্রোগ্রামের সবকিছু ঠিকঠাক করছে। হঠাৎ তানিম মায়ের কাঁধে হাত রেখে বলল, মামা, উইটা আমাদের পিচ্ছি ভাবি না?
মাহাদের সব ফ্রেন্ডরা দৃশ্যকে পিচ্চি ভাবি বলে। বন্ধুর মনের খবর তারা আগেই বুঝে গেছে। তবে মাহাদ দৃশ্যর সামনে এমনটা ডাকতে মানা করে দিয়েছে। পিচ্চিটাকে নিজের অনুভূতির কথাগুলো সে আস্তে আস্তে বোঝাতে চায়। তানিমের কথা শুনে মাহাদ পিছন ঘুরে তাকাল। মুহূর্তেই তার মাথাটা কেমন ঝিম ধরে উঠল। সে লালপরী, নীলপরীর নাম শুনেছেন কিন্তু বাসন্তী পরী আজ প্রথম দেখছেন। দৃশ্যকে দেখে মাহাদ কয়েকবার তার হার্টবিট মিস করল। এই পিচ্চির মাঝে কি আছে যা তাকে এতটা আকৃষ্ট করে? এই পিচ্চি কি কখনো বুঝবে তার মনের অনুভূতিগুলো? কিভাবে বোঝাবে এই অবুঝ মেয়েটাকে যে তাকে দেখলে সে নিজের মাঝে থাকে না? মাহাদের অবস্থা দেখে রাফসান একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলল, মামা আগে একটু পানি খেয়ে নে। যেভাবে দেখছিস মনে হয় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তবে সত্যিই আমাদের পিচ্চি ভাবিকে কিন্তু খুব কিউট লাগছে। তানিম মুচকি হেসে বলল, মামা এতদিন তোর ভাবির বোনটাকে খেয়াল করি নাই। এই নাবিলাকে তো আমার মনে ধরছে। রাফসান মুচকি হেসে বলল, শালা তোর সব মেয়েরই মনে ধরে। আরে দোস্ত তুই বুঝতেছিস না এটা একটু স্পেশাল। কারো কথাই মাহাদের কানে ঢুকছে না। পিচ্চিটাকে হঠাৎ করেই কেমন বড় বড় লাগছে। আচ্ছা পিচ্চিটাকে বউ সাজলে কেমন লাগবে? বসন্তের প্রথম দিনেই চারিদিকে চোখ পড়তেই শুধু বাসন্তী রং আর নানা ফুলের ঘ্রাণ ভেসে আসছে। চারদিকে ফুলের মৌ মৌ গন্ধ। মেয়েরা বাসন্তী রঙের শাড়ি পরে খোপায় নানান ধরনের ফুল গুজে রেখেছে। তবে এত সবের মাঝে মাহাদের হৃদস্পন্দন বহুগুণে বেড়ে গেছে। 15 বছর বয়সী এক কিশোরী তাকে মাতাল করে তুলছে। এই কিশোরীর শাড়ির প্রতিটা ভাঁজে মাহাদ নিজেকে হারাচ্ছে। আচ্ছা, এই কিশোরী কি বুঝবে কখনো তার এইরূপ সামনের মানুষটাকে ঠিক কতভাবে ঘায়েল করেছে? দৃশ্য কিছুটা সামনে আসতেই স্টেজের পাশে মাহাদকে দাঁড়িয়ে থাকতে দেখল। কেমন ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে আছে। এমনিতেই আজকাল মাহাদের আশেপাশে আসলে তার কেমন অস্থির লাগে। মাহাদের চোখের চাহনি তাকে অস্বস্তিতে ফেলে। কিছুদূর আসতেই মৌ আর সায়মার সাথে দেখা হলো দৃশ্যর। দৃশ্য তাদেরকে দেখেই বলল, তোদের তো অনেক কিউট লাগতেছে। মৌ মুচকি হেসে বলল, আমাদের যদি এতই কিউট লাগত তাহলে মাহাদ ভাইয়ের চোখ তোর দিকে কি করে? বেশি কথা বলিস। চেয়ে দেখ সব মেয়েরা মাহাদ ভাইয়ের দিকে তাকিয়ে আছে। কয়েক মিনিট পরেই মাহাদ দৃশ্যের সামনে এসে দাঁড়াল। আর বলতে শুরু করল, এই যে কিউট পিচ্চিরা, আজকে দোকানের সব আইসক্রিম তোমাদের জন্য উন্মুক্ত। যার যতটা ইচ্ছা খেতে পারো। আমার পক্ষ থেকে ছোটখাটো অফার। দৃশ্য ভীষণ এক্সাইটেড হয়ে বলল, সত্যি? আজকে তো আপনার পকেটে পুরো ফাঁকা হয়ে যাবে। তোমাকে সে চিন্তা করতে হবে না পিচ্চি। দৃশ্যর মনটা কিছুটা খারাপ হয়ে গেল। এত সুন্দর করে শাড়ি পরেও সে পিচ্চির খেতাব থেকে বের হতে পারল না। মন খারাপ করে বলল, আমাকে কি আজকেও পিচ্চি লাগছে ভাইয়া? ধুর শাড়ি পরে কি লাভ হল? মাহাদ মুচকি হাসল। সে কেমন করে এই বাচ্চাটাকে বোঝাবে ঠিক কতটা লাবণ্যময়ী, আবেদনময়ী, মায়াবিনী লাগছে। সে বলে উঠল, তোমার কি মনে হয় শাড়ি পরলে পিচ্চিরা বড় হয়ে যায়? শাড়ি সামলাতে পারবে তো? দেখো আবার খুলে না যায়। দৃশ্যর ভীষণ রাগ হল। সে মোটেও এতটা পিচ্চি না যে শাড়ি সামলাতে পারবে না। আজকে সারাদিন শাড়ি পরেই মাহাদের সামনে ঘুরঘুর করবে আর দেখিয়ে দিবে সে সব পারে। কিছুক্ষণ পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হল। টিচাররা বিভিন্ন বক্তৃতা দিয়ে শুরু করলেন। ধীরে ধীরে নাচ গান আবৃত্তি আরও অনেকগুলো পারফরমেন্স হল।
এবার মাহাদের নাম অ্যানাউন্স হল। বরাবরই মাহাদের গান সকলের খুব পছন্দ। স্টেজের আশেপাশে কিছুটা জনসমাগম বেড়ে গেল। দৃশ্য ভেতর ভেতর অনেক এক্সাইটেড। এর আগে সে কখনো মাহাদের গান সরাসরি শুনেনি। চার বান্ধবী বসার জায়গা জোগাড় করে স্টেজের দিকে মনোযোগ দিল। কিছুক্ষণ পর মাহাদ স্টেজ উঠল, হাতে তার গিটার। এক পলক আশেপাশে তাকিয়ে দৃশ্যকে খুঁজে বের করল মাহাদ। তারপর টুংটাং সুর তুলতে শুরু করল গিটারে। কিছু কথার পিঠে কথা, তুমি ছুঁয়ে দিলেই মুখরতা। হাসি বিনিময় চোখে চোখে, মনে মনে রয় ব্যাকুলতা। আমায় ডেকো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে। আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে। কোনো এক রূপকথার জগতে, তুমি তো এসেছ আমারই হতে। কোনো এক রূপকথার জগতে, তুমি চিরসাথী আমার জীবনের। এই পথে কোথাও ফুটেছে ফুল, কোথাও ঝরেছে তারা, কোথাও কিছু নেই তোমার আমার গল্প ছাড়া। তুমি আমার স্বপ্নসারথী, জীবনে তুমি সেরা সত্যি। তুমি আমার স্বপ্নসারথী, জীবনে তুমি সেরা সত্যি। কোনো এক রূপকথার জগতে, তুমি তো এসেছ আমারই হতে। কোনো এক রূপকথার জগতে, তুমি চিরসাথী আমার জীবনের। এই পথে সময় ফুরিয়ে যাক, প্রেমের কবিতা পড়ে ছড়াও কিছু সুখ, যখন তোমার ইচ্ছে করে। তুমি আমার গল্প জোনাকি, তোমারই আশায় আশায় থাকি। তুমি আমার গল্প জোনাকি, তোমারই আশায় আশায় থাকি। কোনো এক রূপকথার জগতে, তুমি তো এসেছ আমারই হতে। কোনো এক রূপকথার জগতে, তুমি চিরসাথী আমার জীবনের। এই পথে সকলের করতালিতে পুরো মাঠ মুখরিত হয়ে উঠল। দৃশ্য মুগ্ধ হয়ে এতক্ষণ মাহাদের গান শুনছিল। মাহাদ ভালো গান গায় সেটা তো সে শুনেছে, তবে এতটা ভালো গায় সেটা তার ধারণা ছিল না। কিছুক্ষণ পর ভীষণ কষ্টে শাড়ি সামলে দৃশ্য ওরা গেল দোকানে। মাহাদ আজ তাদের বিশাল অফার দিয়েছে। চার বান্ধবী মিলে দোকানে অ্যাটাক করে বসল। একের পর এক আইসক্রিম খেয়ে যাচ্ছে। হঠাৎ কারো ডাকে পিছনে ঘুরে তাকালো দৃশ্য। মানুষটাকে দেখে ভীষণ বিরক্ত হল দৃশ্য। আবার সেই সাব্বির ভাইয়া। দৃশ্য বিরক্ত হয়ে নাবিলাকে বলল, নাবিলা চলতো এখনই বাসায় যাব, আর এক মুহূর্ত এখানে না। তারা এখান থেকে বেরিয়ে যেতে নিলেই সাব্বির আবার বলতে শুরু করল, দৃশ্য আমার তোর সাথে কথা আছে। দৃশ্য বিরক্ত নিয়ে বলল, আপনার সাথে আমার কোনো কথা নেই। তাছাড়া ফাহিম ভাইয়া জানলে কি হবে বুঝতে পারছেন? তোর ভাইকে আমি মোটেও ভয় পাই না। শুধুমাত্র তোকে পছন্দ করি বলে চুপচাপ তোর ভাইয়ের মার খেয়েছি। যদি আবার মার খেতে না চান তাহলে আমার পিছু নেওয়া বন্ধ করুন। এতটুকু বললেই দৃশ্য সামনের দিকে এগুলো, কিন্তু হঠাৎ থেমে গেল, কারণ সাব্বির তার রাস্তা আগলে দাঁড়িয়েছে। তোকে ভীষণ সুন্দর লাগছে দৃশ্য, তুই এতটা হট আগে তো বুঝতে পারিনি। দৃশ্যর ভীষণ খারাপ লাগল কথাটা। সে বয়সে ছোট হলেও কথাটা যে কতটা বাজেভাবে ইঙ্গিত করা হয়েছে সেটা সে বুঝতে পেরেছে। সে চাইলেই পারে সাব্বিরকে দুই গালে দুইটা থাপ্পড় দিতে, কিন্তু সে এখানে কোনো সিনক্রেট করতে চাচ্ছে না, কারণ বহু কষ্টে সে বাসা থেকে কিছুটা স্বাধীনতা পেয়েছে। এখন এসব বিষয়ে বাসায় বাবা মা ভাইয়া জানতে পারলে সে আবার আবদ্ধ জীবনে পড়ে যাবে। হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দের দৃশ্যর ধ্যান ভাঙল। সে দেখতে পেল সাব্বির রাস্তায় পড়ে আছে, আর সামনে রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে মাহাদ। চোখের পলকেই মাহাদ বেশ কয়েক ঘা দিয়ে বসল সাব্বিরকে। ইচ্ছে মতো লাথি ঘুষি দিয়েই যাচ্ছে। ফাহিমের বদৌলতে এ ধরনের মারামারি দেখে দৃশ্য অনেকটাই অভ্যস্ত,
কিন্তু তবুও আজ তার কিছুটা ভয় হচ্ছে, কারণ মাহাদ ভীষণ বাজেভাবে সাব্বিরকে মারছে আর বারবার মুখ দিয়ে খুব বাজে বাজে গালি দিচ্ছে। মাহাদ যে এত সুন্দর গালি দিতে পারে দৃশ্যর জানাই ছিল না। মাহাদ সম্পর্কে দৃশ্যর অনেক ধারণাই বদলে গেছে। সে মাহাদকে ভীষণ শান্তশিষ্ট ভাবলেও আজ বুঝতে পারল সে ভীষণ বদমেজাজি। আশেপাশে মানুষ জড়ো হয়ে গেছে। দৃশ্য এবার কিছুটা করুণ চোখের জয়ের দিকে তাকাল। দৃশ্য চোখের ভাষা বুঝতে পেরে জয় ও তার বন্ধুরা মাহাদকে আটকাতে চেষ্টা করল, কিন্তু মাহাদ যেন কিছুতেই থামতে রাজি না। রাফসান চোখের ইশারায় দৃশ্যকে এই জায়গা ত্যাগ করতে বলল, কারণ এখানে একজ্যাক্টলি কী কারণে মারামারি হচ্ছে তার বেশিরভাগ মানুষই জানে না। তবে মেয়ে সংক্রান্ত কোনো ঘটনা ঘটেছে সেটা সবাই বুঝতে পারছে। দৃশ্য আর নাবিলা দ্রুত সেই জায়গা ত্যাগ করল। বাসায় পৌঁছে দৃশ্য ভীষণ অস্থির হয়ে আছে। সেখানে শেষ অবধি কী ঘটেছে তা তার ঠিক জানা নেই। সন্ধ্যার দিকে ফাহিম দৃশ্যর রুমে আসল আর বলতে শুরু করল, তোদের স্কুলে কি আজ মারামারি হয়েছিল? দৃশ্য ভীষণ ভয় পেয়ে গেল। ফাহিম ভাইয়া যদি কোনো কারণে জানতে পারে সেই মারামারি ঠিক তার কারণে ঘটেছে তাহলে ভীষণ সমস্যা হয়ে যাবে। সে ভয় ভয় বলল, আমি ঠিক জানি না ভাইয়া, আমি তো আগেই চলে এসেছি। ও, স্কুলে তোর কোনো সমস্যা হচ্ছে না তো? কেউ কোনো ডিস্টার্ব করলে সাথে সাথে আমাকে জানাবি। ঠিক আছে। ছবি তুলিসনি? অন্য দিন তো ফেসবুকে আগে আগে সব ছবি আপলোড হয়, আজকে কি হলো? দৃশ্য তো আজকের ঘটনার জন্য ছবি আপলোড করতে ভুলেই গেছে। কিছুটা আমতা আমতা করে বলল, এই তো ভাইয়া একটু পরেই আপলোড দিব, আমার কিন্তু লাভ রিয়েক্ট চাই। ফাহিম হেসে দিল। দৃশ্যর চুল টেনে ধরল আর বলল, পচা পিকে আমি লাভ রিয়েক্ট দেয় না। তোর ছবি তো সব বাদরের মতো, তাই শুধু হাহা রিয়েক্ট দিব। একদম ঠিক হবে না কিন্তু ভাইয়া, তোমাকে আমি ব্লক মারব। যা যা, তোর সাথে ফেসবুকে অ্যাড থাকার আমার এত ঠেকা পড়ছে। দাঁড়াও, আজকেই তোমাকে ব্লক দিব আমি। হইছে, এখন খেতে আয়। তুমি যাও, আমি আসছি। ফাহিম চলে যেতেই দৃশ্য যেন হাফ ছেড়ে বাঁচল। আল্লাহ বাঁচিয়েছে, ফাহিম কিছু জানে না। না হলে কাল থেকে তো তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যেত। রাতে খাওয়া দাওয়া শেষ করে দৃশ্য খাটে শুয়ে আছে। ভয় মাহাদকে মেসেজও দিতে পারছে না, কিন্তু তার ভীষণ টেনশন হচ্ছে। উনি ঠিক আছে তো? এইদিকে তার বন্ধুরা বহু কষ্টে মাহাদকে থামিয়ে সেখান থেকে নিয়ে এসেছে। মাহাদ যেন রাগে ফুঁসছে। তানিম বলল, চুপচাপ বসো এখানে আর ব্যান্ডেজ করতে দে। হাতটা একদম থেতলে গেছে। রাফসান মুচকি হেসে বলল, মামা যাই বলো, আজ বহুদিন পর আমাদের মাহাদের এই রূপ দেখতে পেলাম। কিন্তু মাহাদ, পিচ্ছি ভাবি মনে হয় আজ ভীষণ ভয় পেয়েছে তোর এই রূপ দেখে। মাহাদ মাথা কিছুটা ঠান্ডা করে বলল, ওই বাস্টারের সাহস কিভাবে হয় ওকে বাজে কথা বলার? ওকে আজকে আমি মেরে ফেলতাম। জয় বলল, মাথা ঠান্ডা রাখো, রাগারাগি করে কিছুই হবে না। তবে দৃশ্য ভাবি মনে হয় কিছুটা ভয় পেয়েছে। বাসায় ফিরতেই মহাদের হাতে ব্যান্ডেজ দেখে তার মা ভীষণ অস্থির হয়ে উঠল। মাহাদের দাদি বিলাপ করতে শুরু করল, আমার নাতির কি হলো আল্লাহ? কোনো শয়তানের নাতি আমার চাঁদের টুকরা নাতিরে ব্যথা দিল। মাহাদের বিরক্ত লাগছে। বিরক্ত নিয়ে এসে বলল, মা, দাদি তোমরা থামবে প্লিজ। কিছুই হয়নি। আর তোমার কি মনে হয় তোমার নাতি মায়ের খেয়ে বাসায় ফিরবে? মাহাদ মার খেয়ে না,
মার দিয়ে বাসায় আসে। মাহাদের কথা শুনে দাদি মনে হয় কিছুটা খুশি হল। খুশি হয়ে বললেন, এই না হলে আমার নাতি। বাঘের বাচ্চা একটা, একদম দাদার মতো সাহসী হয়েছে। কিন্তু মাহাদের মা মোটেও খুশি হতে পারলেন না। এই ধরনের মারামারি ঝগড়াঝাটি তিনি মোটেও পছন্দ করেন না। বাসায় এসে ফ্রেশ হয়ে মাহাদ মোবাইল হাতে নিল। ফেসবুকে ঢুকতেই দেখতে পেল তার পরীটা বেশ কয়েকটা ছবি আপলোড করেছে। প্রত্যেকটা ছবি মাহাদ খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে। তার মধ্য থেকে একটা ছবি তার মোবাইলের ওয়ালপেপারে সেট করে নিল। দৃশ্যর খোপায় গোজা গাজরার সুবাস নেওয়ার ভীষণ ইচ্ছা হচ্ছিল তার। কিন্তু পিচ্চিটা হয়তোবা ভয় পাবে ভেবে ইচ্ছাকে দমন করে নিয়েছে। কিছুক্ষণ পর সে দৃশ্যকে কল করল। প্রথমবারে রিসিভ না হলেও দ্বিতীয়বারে কলটা রিসিভ হল। মাহাদ বলল, ঠিক আছো পিচ্ছি? হুম। ও তোমাকে ডিস্টার্ব করে আমাকে আগে বলনি কেন? এমনি। তাছাড়া ভাইয়া বেশ কয়েকবার তাকে আচ্ছামতো ধোলাই দিয়েছে। ভালো করেছে তোমার ভাইয়া। নেক্সট টাইম এমন কিছু হলে অবশ্যই আমাকে আগে জানাবা। হুম। ভয় পাচ্ছ আমাকে? তেমন কিছু না। আসলে এমন কোনো সিন ক্রিয়েট হোক আমি তা চাইনি। ভাইয়া জানলে ভীষণ সমস্যা হয়ে যেত। চিন্তা করো না বুড়ি। এরপর থেকে এ ধরনের সমস্যা হলে আমাকে বলবে। আপনি ঠিক আছেন? হাতে একটু ব্যথা পেয়েছি। এছাড়া তেমন কিছু না। আপনি শুধু শুধু ঝগড়া করতে গেলেন। আমার জন্যই আপনার আঘাত লেগেছে। এইটা কোনো ব্যাপার না। নিজের জিনিসের খেয়াল আমি নিজেই রাখতে পারি। আমার জিনিসে অন্য কারো হস্তক্ষেপ আমি মোটেও পছন্দ করি না। মাহাদের কথার মানে দৃশ্য কিছুই বুঝতে পারল না। তাই বলল, মানে কিছুই না। আর একটু বড় হও তখন বুঝবে। আপনি খালি আমাকে পিচ্চি পিচ্চি বলেন কেন? জানেন আজ চাচি বলেছে আমি অনেক বড় হয়ে গেছি, কিছুদিন পর বিয়ে দিতে পারবে। তুমি যদি এখন সংসার করতে রাজি থাকো আমার তাতে সমস্যা নেই। আমি এখন সংসার কেন করব? তোমার চাচি না বলল? ও সেটা তো এমনি বলেছে। আমি তো এখন সংসার করব না। আগে আমি বড় হব, অনেক ভালো চাকরি করব, তারপর একটা কিউট ছেলে দেখে বিয়ে করব। আমাকেও কিন্তু সবাই অনেক কিউট বলে। হ্যাঁ জানি তো, আপনি তো আসলেই কিউট। কথাটা বলেই দৃশ্য জিভ কাটল। ঈষৎ মুখ ফসকে কথাটা বলে ফেলেছে সে। দৃশ্যর চুপ থাকা দেখে মাহাদ কিছুক্ষণ মনে মনে হাসল। পরিস্থিতি থেকে বাঁচতে দৃশ্য দ্রুতই কথা শেষ করল এবং ঘুমের মাঝে হারিয়ে গেল। কিন্তু মাহাদের রাতে ঘুম হল না। পিচ্চিটা তার ঘুম হারাম করে রেখেছে। হাজারো অনুভূতির মাঝে ঘিরে আছে মাহাদ। চলবে।